ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আরআরবি এনটিপিসির সিবিটি 1 এর যে অফিসিয়াল কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর জিকে কিন্তু আলোচনা করছি। এর আগে 2020 সালের শিফট 1 আমি কিন্তু করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু শিফট 1টা এখন পর্যন্ত যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, তারপরে শিফট 2টা দেখবে। তো দেখো, তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখবে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু এখান থেকে হুবহু অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে। সুতরাং এই যে সিরিজটা আমি শুরু করেছি, আমি একটা করিয়েছি, আজকে কিন্তু পার্ট 2 করাচ্ছি, মানে শিফট 2 2020 সালের। একই রকম 2016 সাল, 2021 সাল সমস্তগুলোই করিয়ে দেব। এইগুলো তোমাদের আরআরবি যত এক্সাম হবে প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে, তার সঙ্গে সঙ্গে এসএসসির এক্সামে অবশ্যই কাজে লাগবে, এবং আরআরবির যে গ্রুপ ডি এক্সাম, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি, সেটাতেও কিন্তু কাজে আসবে। দেখো, এনটিপিসি তো কাজে আসবে আসবে, তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডিটাও কিন্তু কাজে আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। বলছে, কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াটি কি নামে কি নামে পরিচিত? দেখো, কোশ্চেনটা দেখেই তোমার একটা কথা মনে আসছে, দেখো ভালো করে মন দিয়ে শুনো। যে দেখো, আরআরবি যত কোশ্চেন আমি দেখলাম, যত কোশ্চেন দেখছি আমি, যে কম্পিউটার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তাহলে কম্পিউটারে কিছু বেসিক কোশ্চেন আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ ওগুলো পরীক্ষায় কিন্তু বারবারই আসে। এখানে কি কোশ্চেনটা বলছে, কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল। তাহলে কোনো একটা ফলাফল, তুমি কোনো কিছু যা হোক একটা মেমোরির মধ্যে ছিল, সেখান থেকে একটা ফলাফল যখন বেরিয়ে আসে, তখন আমরা সেটাকে কি বলবো? যখন কোনো কিছু বেরিয়ে আসছে মানে কি, দ্যাট ইজ আউটপুট। ঠিক আছে, তাহলে আউটপুট একটা প্রক্রিয়া। ক্লিয়ার? এবারে তোমাদের মনে হতে পারে যে স্যার, আউটপুট প্রক্রিয়ার ব্যাপারটা কি, ইনপুট প্রক্রিয়ার ব্যাপারটা কি, ইনপুট কি আউটপুট কি, এই দুটো বুঝতে হবে। ইনপুট মানে, ধরো কোনো ইনফরমেশন আমি কম্পিউটারকে দিলাম, সেটাকে বলা হয় ইনপুট। যেমন ধরো আমি কোনো কিছু লিখছি, ঠিক আছে, আমি মাউসের মাধ্যমে কোনো কিছু লিখছি, তাতে আমি কি করছি, কম্পিউটারে ইনপুট দিচ্ছি। ঠিক আছে, আমি কিবোর্ডের সাহায্যে কোনো কিছু লিখছি, মাউসের সম্বন্ধে মাউস দিয়ে কোনো কিছু কাজ করছি, তাহলে এটাকে ইনপুট দিচ্ছি আমি। ক্লিয়ার? আউটপুট কোনগুলো? না, মনিটর যেটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে আউটপুট। বোঝা গেল? স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, তাহলে এটা কম্পিউটার থেকে বেরিয়ে আসছে না? আউটপুট মানে যেগুলো বেরিয়ে আসছে আলটিমেট। ঠিক আছে, আর যেগুলো তুমি দিচ্ছ সেটা হচ্ছে ইনপুট। ধরো এবারে মনিটর কি করে, তোমাকে কোনো, তুমি যেটা চাইছো সেটা দেখাই, তাহলে কি হলো, এটা আউটপুট হলো। ঠিক আছে, তাহলে কয়েকটা আউটপুট এবং ইনপুট ডিভাইস কিন্তু পরীক্ষায় বারবারই আসে, আমি তোমাদের একটু লিখিয়ে দিই। দেখো, ইনপুট ইনপুট ডিভাইস এবং কয়েকটা আউটপুট ডিভাইস একটু স্পিডে লিখবো যেহেতু অনেকগুলো কোশ্চেন। ইনপুট ডিভাইস গুলো কি কি, আমি একটু আগেই বললাম, যে ধরো কিবোর্ড। ঠিক আছে, কিবোর্ড। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কি আছে, মাউস আছে, মাউস কিবোর্ড, এবং হচ্ছে কি মাইক্রোফোনের মাধ্যমে আমরা বলছি, তাহলে কি, এটা ইনপুট দেয়া হচ্ছে। দেখো, স্ক্যানার। ঠিক আছে, স্ক্যানারের সাহায্যে কি হয়, কোনো কাগজকে স্ক্যান করে নিচ্ছে, মানে কি ইনপুট নিচ্ছে সে। এবারে আউটপুট কি দিচ্ছে, ধরো যখন জেরক্স বার করিয়ে দিবে তখন সেটা কি হবে, সেটা আউটপুট হবে। ঠিক আছে, এরকম টাইপের জিনিস আর কি। তাহলে দেখো, আউটপুট কোন কোন আছে না, মনিটর, যেটা সব থেকে ভালো এক্সাম্পল, মনিটর হচ্ছে আউটপুট। প্রিন্টার, এই যে বললাম তোমাদের, কোনো কিছু তুমি দিচ্ছ, সেটা স্ক্যান করছে, স্ক্যানার হচ্ছে ইনপুট, বা যে প্রিন্ট করে দিচ্ছে প্রিন্টার, সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, তারপর দেখো স্পিকার একটু আগেই বললাম যে স্পিকারের সাহায্যে আমরা শুনতে পাচ্ছি, তাহলে কম্পিউটার থেকে একটা আওয়াজ আসছে, ধরো আওয়াজ বেরোচ্ছে, তাহলে স্পিকারটাও কি হবে, আউটপুট তোমার ডিভাইস। ঠিক আছে, এছাড়াও দেখো, আমরা হেডফোনে শুনি না অনেক কিছু, তাই তো, হেডফোনে শুনছি, তাহলে হেডফোনে শুনছি মানে কি, কম্পিউটার আমাকে শোনাচ্ছে, মানে কি করছে, সে আউটপুট দিচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো প্রত্যেকটাই পড়ে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি আছে, দেখো, মোপলা বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? আগে বুঝতে হবে যে মোপলা রিভল্ট, এই যে মোপলা রিভল্ট, এটা কোথায় হয়েছিল? না, এটা হয়েছিল কেরালা। ঠিক আছে, কেরালার মধ্যে, কেরালা তোমরা নিশ্চয়ই জানো যে কেরালার যে কোস্ট আছে, ঠিক আছে, ধরো এটা আমি ইন্ডিয়ার এই দিকটা যেটা আছে এটা হচ্ছে কেরালা। তো কেরালার এই যে কোস্টটা আছে, এই কোস্টটাকে কি কোস্ট বলা হয়? এটাকে বলা হয় মালাবার উপকূল। কি বলা হয়? মালাবার উপকূল। ঠিক আছে, মালাবার উপকূল। এবং এই যে তামিলনাড়ু যে দিকটা আছে, ধরো এদিকটা তামিলনাড়ু আছে, তো তামিলনাড়ুর যে কোস্ট আছে, ঠিক আছে, কোস্ট মানে উপকূল আর কি। তো এই যে কোস্টকে কি বলা হয় না, করমন্ডল উপকূল। কি বলা হয়? করমন্ডল
করমন্ডল উপকূল, ঠিক আছে, করমন্ডল এটা মালাবার। তো এই যে মালাবার কোস্টে, ঠিক আছে, মালাবার কোস্টে একটা মুসলিম কমিউনিটি, ঠিক আছে, সেটা হচ্ছে মুপলা। এরাই কিন্তু বিদ্রোহ করেছিল, মোপলা রিভোল্ট, কত খ্রিস্টাব্দে? 1921, 21 সালে, 1921 সালে। তাহলে এখানে আমার অপশনে কি আছে? 1921-22, এটাই উত্তর হবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে মালাবার কোস্টে এবারে প্রশ্ন হয় যে এই যে তোমার দেখো এটা খুব ইম্পর্টেন্ট পরে আর কি, যে মোপলা রিভোল্ট যেটা হয়েছিল, এই বিদ্রোহটা মনে রাখবে, এই বিদ্রোহটা অ্যান্টি ব্রিটিশ এবং অ্যান্টি জমিদার, অ্যান্টি হিন্দু। ক্লিয়ার? তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে এই বিদ্রোহটা কিন্তু হয়েছিল, মোপলা রিভোল্ট। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন বলছে সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে। সাহিত্য একাডেমির সদর দপ্তর মানে হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি বা নয়া দিল্লি বা নতুন দিল্লি। তো তোমরা নিশ্চয়ই জানো যে সাহিত্য একাডেমি এস্টাবলিশড কত সালে হয়েছিল? ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা এস্টাবলিশড হয়েছিল 1954, 1954 সালে মনে রাখবে এই সাহিত্য একাডেমিটা কিন্তু তৈরি হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার 1954 সালে দেখো আমরা যখন সাহিত্য একাডেমি বললাম, তাহলে আরো কয়েকটা জিনিস কিন্তু জেনে নিতে হবে এর সঙ্গে সঙ্গে। যেমন দেখো এই নিউ দিল্লি হেডকোয়ার্টার নিউ দিল্লি কার? না এই 1954 সালে আরো কয়েকটা জিনিস তৈরি হয়েছিল, কি না সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি এবং ললিত কলা একাডেমি, ললিত কলা একাডেমি। একটু স্পিডে লিখবো। তাই ললিত কলা একাডেমি, সাহিত্য একাডেমি 1954 সালেই তৈরি হয়েছিল এবং এদের হেডকোয়ার্টার কি? এদের হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি বা নতুন দিল্লি। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে ট্যাক্সোনমি, এই যে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ট্যাক্সোনমি বলে না, ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। মনে রাখবে এই যে কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস, এক কথায় লিনিয়াস মনে রাখবে, যে ক্যারোলাস লিনিয়াস ইনি মনে রাখবে ট্যাক্সোনমির জনক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। দেখো বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত তারিখে সংঘটিত হয়েছিল? তাহলে জালিয়ানওয়ালাবাগের যে ইনসিডেন্ট মনে রাখবে 13 এপ্রিল 1919 সালে কিন্তু এই ইনসিডেন্ট বা এই ঘটনাটা হয়েছিল। ঘটনাটার ব্যাকগ্রাউন্ডটা কি স্যার? ব্যাকগ্রাউন্ডে একটু জানতে হবে কারণ পরীক্ষায় আসে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা রাওলাট অ্যাক্ট এসেছিল। কি অ্যাক্ট? রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। এই রাওলাট অ্যাক্টে কি বলা হয়েছিল? না এই রাওলাট অ্যাক্টে বলা হয়েছিল ইংরেজরা তাদের ইচ্ছা মতো যাকে খুশি অ্যারেস্ট করতে পারবে এবং তাকে ডিটেনশন করে তাকে আটক করে রাখতে পারবে। তো এই রাওলাট অ্যাক্টকে কাজে লাগিয়ে সাইফুদ্দিন কিচলু এবং সত্যপাল এই দুজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। সাইফুদ্দিন কিচলু অ্যান্ড কি বললাম, সত্যপাল, এই দুজনকে অ্যারেস্ট করা হয়, সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালকে। এই দুজনকে অ্যারেস্ট করার প্রতিবাদে, ঠিক আছে, এই দুজনকে অ্যারেস্ট করার প্রতিবাদে সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করে এবং তারা কিন্তু পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের একটা মাঠে, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের একটা মাঠে, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের একটা মাঠে তারা কি হয়? একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে তোমার একটা শান্তিপূর্ণ একটা বিদ্রোহ ঘোষণা করে। তো এর পরে জেনারেল ডায়ার ওই সাধারণ মানুষের উপরে কিন্তু প্রচন্ড একদম নির্মম ভাবে কিন্তু গুলি চালাবে। ঠিক আছে, এই গুলি চালানোর পরে প্রচুর মানুষ কিন্তু মারা যাবে এবং এই ইনসিডেন্টটা এত বেদনাদায়ক, এত জঘন্য ছিল। ঠিক আছে, ইংরেজদের এত অত্যাচার ছিল, যে অত্যাচারের জন্য তুমি নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইটহুড উপাধি কিন্তু ত্যাগ করেছিল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি বললাম যে নাইটহুড উপাধি, নাইটহুড নাইটহুড উপাধিটা কিন্তু তিনি কিন্তু ত্যাগ করবে। কি করবে? ত্যাগ করবে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে এটা। হ্যাঁ, এবং তোমার নিশ্চয়ই জানো যে গান্ধীজিও তিনি কিন্তু কাইজার ই হিন্দ, ঠিক আছে, যে টাইটেলটা এটাও তিনি কিন্তু ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তো এগুলো সব পরবর্তীতে তোমরা যখন একটু মানে কি বলবো থিওরি পড়বে তখন কিন্তু তোমরা জানতে পারবে আর কি। ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ পড়লে কিন্তু হবে না, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানতে হবে। লাইকেন, আগে ডেটে একটা কোশ্চেন এসেছিল না যে লাইকেন, তো মনে রাখবে লাইকেন এটা
একটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে একটা মিথজীবী জীব আর কি, মিথজীবী মিথজীবী মানে কি, মানে দুটো জীব একসঙ্গে বসবাস করবে এবং একে অপরকে হেল্প করবে, তাকে আমরা কি বলি, মিথজীবী। এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবী, কে কে আছে এর মধ্যে? এর মধ্যে আছে শৈবাল, ঠিক আছে, শৈবাল প্লাস ছত্রাক, ঠিক আছে, শৈবাল এবং ছত্রাক মিলিয়ে মনে রাখবে মিথজীবী একটা সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে লাইকেন। আমরা আগের ডেটেই কিন্তু দেখে নিয়েছি। এবারে প্রশ্নটা হচ্ছে, এই যে লাইকেন, লাইকেন মনে রাখবে এ কিন্তু এমন একটা জীব যা পর্যবেক্ষণ করতে পারে কি না, এয়ার পলিউশন, ঠিক আছে, বায়ু দূষণ, এয়ার পলিউশন বা বায়ু দূষণ, এয়ার পলিউশন বা বায়ু দূষণ কিন্তু মনে রাখবে এই লাইকেন কিন্তু ইন্ডিকেট করতে পারে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ইয়ামেন, ইয়েন, ইয়েন হচ্ছে কোন দেশের মুদ্রা? দেখো খুব ইম্পর্টেন্ট, ইয়েন। তো ইয়েন মনে রাখবে জাপানের মুদ্রা, ঠিক আছে, জাপানের মুদ্রা। এবং তোমাদের আমি বলেছি আগে যে জাপানের পার্লামেন্টের নামও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো জাপানের পার্লামেন্টের নাম কি না, ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম কি, ডায়েট, ভিভিআই। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। এবং জাপানের ক্যাপিটালের নাম কিন্তু পরীক্ষায় আসে, ক্যাপিটাল জেনে রেখে দাও, ক্যাপিটাল হচ্ছে টোকিও, টোকিও, এর ক্যাপিটাল টোকিও আমরা প্রত্যেকে জানি। এবং জাপান থেকে আরো একটা কোশ্চেন পড়ে, যেগুলো পড়ে সেগুলো আমি বলে দিচ্ছি। জাপানের মধ্যে দেখবে হনসু দ্বীপ আছে, এটা পরীক্ষা আসে যে হনসু দ্বীপ, এটা পরীক্ষা আসে যে হনসু দ্বীপটা কোথায় অবস্থিত, মনে রাখবে জাপানে অবস্থিত। ক্লিয়ার? দেখো আরো কিছু কোশ্চেন আছে, তোমরা কিন্তু দেখতে পারো, যেমন এই মালদ্বীপ আছে, দক্ষিণ কোরিয়া আছে, এগুলো কারেন্সি গুলো পড়ে আর কি। ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম পড়ে, একটু দেখে নেবে কিন্তু। হ্যাঁ, নিচের কোন রাজ্যের একটি বিধান, আচ্ছা তোমরা একটু বলবে তো, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দোনেশিয়ার বর্তমানের ক্যাপিটালের নাম কি? বর্তমানে ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম কি, তোমরা আমাকে কমেন্টে জানাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। মনে রাখবে ইন্দোনেশিয়ায় এমন একটা কান্ট্রি, ঠিক আছে, যেখানে পাম তেল প্রচুর উৎপন্ন করা হয়, ঠিক আছে, পাম তেলের উৎপাদনের জন্য ফেমাস। এবং ইন্দোনেশিয়ায় পৃথিবীর মধ্যে মানে যে ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু সব থেকে বেশি মুসলিম আছে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, চলো, বলছে নিচের কোন রাজ্যের একটি বিধান পরিষদ আছে? দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। তো তো নিশ্চয়ই জানো যে কোনো রাজ্যের আর কি মেন দুটো জিনিস হয়, একটা কি না লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যেমন আমরা ধরো আমাদের কেন্দ্রের ক্ষেত্রে কি আছে, লোকসভা রাজ্যসভা, ঠিক একই রকম রাজ্যের ক্ষেত্রে কিন্তু কি কি আছে না, এটাকে বলা হয় রাজ্যসভা এবং বিধানসভা বলা হয় বাংলায়, ঠিক আছে। তো যা হোক, লেজিসলেটিভ, এবারে কোশ্চেন বলছে লেজিসলেটিভ কাউন্সিল আছে, তো লেজিসলেটিভ কাউন্সিল মনে রাখবে মাত্র 6টি রাজ্যের আছে, সেটি আমাদেরকে কিন্তু জানতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিল, কাউন্সিল, তো বললাম কি বিধান পরিষদ কটি রাজ্যের আছে, 6টি। একটা কি না উত্তরপ্রদেশের আছে, অন্ধ্রপ্রদেশের আছে, দেখো মনে রাখা সহজ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। 3 নম্বরে কি না বিহারের আছে, কার আছে, বিহারের আছে। এবং 4 নম্বরে কার আছে, 4 নম্বরে মনে রাখবে মহারাষ্ট্রের আছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের আছে, ঠিক আছে। 5 নম্বরে কার আছে, 5 নম্বরে হচ্ছে, তাহলে দেখলাম উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তেলেঙ্গানা এবং হচ্ছে 6 নম্বরে সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। তো ওই কর্ণাটক, কর্ণাটক, তাহলে এই 6টি রাজ্যের মনে রাখবে দুটো হাউস, একটা কি একটা লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধানসভা এবং বিধান পরিষদ, প্রত্যেকটাই দুটো, কিন্তু এই 6টা স্টেটের কিন্তু দুটো করে আছে। বাকি আমরা জানি যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে বাকি কটা রাজ্য আছে না, বাকি রাজ্য দেখলাম কটা, 6টা বাদ গেলে, তাহলে বাকি আছে তোমার এদিকে তোমার 22টা, তাই তো, 22টা, ঠিক আছে। মানে বাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মনে রাখবে, বাকি দেখলাম যে 22টা রাজ্য আছে, এই 22টা রাজ্যের বিধান পরিষদ কিন্তু নেই। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধান পরিষদ নেই, শুধু কি আছে না বিধানসভা আছে, বিধানসভা আছে। ক্লিয়ার? ঠিক আছে, যেটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আর লেজিসলেটিভ কাউন্সিল মানে কি না বিধান পরিষদ। তাহলে এখানে বুঝতেই পারছো
একটি রাজ্য, কোন রাজ্যের বিধান পরিষদ আছে? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, তাই তো। এপি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশ হবে না, আসাম হবে না, মধ্যপ্রদেশ হবে না। আচ্ছা, নেট জাতীয় পণ্য, এনপিপি, খুব ইম্পর্টেন্ট। এনপিপি, এনপিপি কি না? নেট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো নেট, দেখো এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইনকাম পড়লে, ঠিক আছে, মানে এটা ইকোনমিক্স এর পার্ট আর কি, কিছু একটু কঠিন তোমাদের লাগতে পারে এটা ইকোনমিক্স যারা পড়নি। এনপিপি দেখো, নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট সমান কি না? জিএনপি মাইনাস কি হয় না? ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে, কি হয়? ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি বলতো? এই যে অবচয় আছে না, মানে ধরো ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি? তুমি কোনো একটা জিনিস, তুমি মোবাইল ব্যবহার করলে, ঠিক আছে, মোবাইল ব্যবহার করতে করতে তুমি যদি ইউজ করো সেই জিনিসটাকে, তো কিছুদিন পরে যখন মানে তার মূল্য অটোমেটিক্যালি কমে যাচ্ছে, তো এই ব্যাপারটা আর কি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে এনপিপি মানে কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট সমান জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এইগুলো ফুল ফর্ম কিন্তু আসে, বলে দিচ্ছি তোমাদের, মুখস্থ করে নিবে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস কি না? ডেপ্রিসিয়েশন। তাহলে কি হবে? দেখো, জিএনপি মাইনাস অবক্ষয়, এই তো অপশন এ তে আছে, অবচয় আছে। আচ্ছা, 10 নাম্বার কোশ্চেন কি বলছে? ম্যাডাম কামা স্টুটগার্ডে, ঠিক আছে, জার্মানের যে স্টুটগার্ড আছে, সেখানে যে ত্রয়ী রঙের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তা নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বারা ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল? তাহলে বুঝতেই পারছো, তাহলে এই যে কোশ্চেনটা একটু আননোন কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই জানো, যে প্রশ্ন পড়ে যে এমন একজন ভারতীয় মহিলার নাম বলো যে বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাহলে আমরা জানি যে ম্যাডাম কামা, তাই তো। ম্যাডাম কামার একটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয়, তাই তো। আমাদের ভারতের ভারতের বিপ্লবীবাদের জননী, বাদের বলা হয়, জননী বলা হয়। তো ইম্পর্টেন্ট, তো মনে রাখবে এইটা ইন্দুলাল ইয়াগনিক, ঠিক আছে, ইন্দুলাল ইয়াগনিক মনে রাখবে। ওই পতাকাটা কিন্তু ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল ওই ব্যক্তির দ্বারা কিন্তু, হ্যাঁ। এটা একটু ওয়ার্ড কোশ্চেন, দেখো কিছু ওয়ার্ড কোশ্চেন মুখস্থ করতে হবে, কিন্তু একটা বিখ্যাত নিউজ পেপার এই ম্যাডাম কামার কিন্তু আসে, ঠিক আছে, নিউজ পেপার খুব ইম্পর্টেন্ট। নিউজ পেপার, নিউজ পেপার কি না? বন্দে মাতরম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ ভালো করে কিন্তু করে যাবে, ঠিক আছে, বন্দে মাতারম, ঠিক আছে, বন্দে মাতারম খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার। তাহলে প্রশ্ন হবে যে বন্দে মাতারম নিউজ পেপারটি কার? ম্যাডাম কামার। ক্লিয়ার? চলো, তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায়? দেখো একটু অড কোশ্চেন এটাও। তো এনআইইউ নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। দেখো কিছু অড কোশ্চেন পাবে, সেই অড কোশ্চেন গুলো কিন্তু মুখস্থ করে নিতেই হবে তোমাদের, ঠিক আছে। কম্পিউটার, বারবার বলছি একটু ভালো করে দেখে যাও, কম্পিউটারের অনেক ফুল ফর্ম কিন্তু আসে, প্রশ্ন আসে রম, রম এর ফুল ফর্ম কি? তাহলে কি? রিড অনলি মেমোরি, ঠিক আছে, কি না? রিড অনলি মেমোরি, মেমো মেমোরি, ঠিক আছে। আচ্ছা, র্যাম, র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সিস মেমোরি, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সিস মেমোরি, ঠিক আছে, র্যাম রম। এবং কি আছে? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আসে। এবং সিডি আসে, সিডির ফুল ফর্ম কি হয়? কম্প্যাক্ট ডিস্ক, যেগুলো বলছি সবগুলো আসে, প্রত্যেকটা আসে, কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, কম্প্যাক্ট ডিস্ক খুব ইম্পর্টেন্ট, কম্প্যাক্ট ডিস্ক, ডিআইএসসি, হ্যাঁ, কম্প্যাক্ট ডিস্ক। আচ্ছা, তারপরে দেখো আরো যেগুলো আছে, তোমার র্যাম, রম, সিপিইউ, তারপরে তোমার ইউআরএল, আগের ডেটে এসেছিল ইউআরএল, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইম্পর্টেন্ট। এবং আর একটা আছে ভাইরাস, ভাইরাসের ফুল ফর্ম আছে। তো ভাইরাসটা আমি লিখছি না, তোমরা কমেন্টে লিখবে, তার সাথে মুখে বলে দিচ্ছি, ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সিজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় কিন্তু এসেছে, ভাইরাসের ফুল ফর্ম।
তাহলে এই অনেকগুলো ফুল ফর্ম আছে, আরো অনেক আছে, আমি পরবর্তীতে লিখিয়ে দেবো। এই ফুল ফর্ম গুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদের আমি লিখালাম। বলছে কম্পিউটারের সিস্টেমের সহায়ক মেমোরি অংশ না কোনটি? তাহলে এই যে সহায়ক মেমোরির মানে কি, অক্সিলারি মেমোরি, অক্সিলারি মেমোরির পার্ট নয় বা অংশ নয় কোনটি, সেটা কিন্তু চেয়েছে। কি আছে দেখো, প্রম আছে, আরেকটা কি আছে, ফ্লপি আছে, ফ্লপি, ফ্লপি, সিডি রম, এবং এটা দেখো কি আছে না, ম্যাগনেটিক টেপ আছে, ম্যাগনেটিক টেপ আর কি, হ্যাঁ, ম্যাগনেটিক টেপ। তো এইগুলি হচ্ছে এর মধ্যে কোনটি বলছে সহায়ক বা অক্সিলারি মেমোরি নয়। তো মনে রাখবে এটা প্রম যেটা আছে এটাই মনে রাখবে, সহায়ক মেমোরি কিন্তু নয়। এবারে তোমাদের একটু বলি আমি, দেখো একটা কোশ্চেন আছে কি না, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, খুব ইম্পর্টেন্ট। তো প্রাইমারি মেমোরি কোনটা এবং সেকেন্ডারি মেমোরি কোনটা, খুব ইম্পর্টেন্ট। তো প্রাইমারি মেমোরি তোমাদের বললাম একটু আগে যে র্যাম এবং রম, এইটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এই দুটি। সেকেন্ডারি মেমোরি কি অনেক আছে, তোমরা জানো যে হার্ড ডিস্ক, যেটা হার্ড ডিস্ক, তাই তো, এবং ধরতে পারো সিডি, ঠিক আছে, ডিভিডি, হ্যাঁ, এগুলো সবই মনে রাখবে কি এটা সেকেন্ডারি কিন্তু মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি র্যাম রম, খুব সহজ ব্যাপার। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন পরিবর্তন জোট কার উদ্যোগে? তাহলে এই যে বিশ্ব উষ্ণায়ন পরিবর্তন মানে যেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন মানে কি, সরি, বিশ্ব জলবায়ু পরিবর্তন, তাহলে কি হবে না, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, তোমার হচ্ছে জোট মানে কি অ্যালায়েন্স, তাই তো। তাহলে দেখো, তো এইটার বলছে কার উদ্যোগে হয়েছিল না, এইটা মনে রাখবে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে এটা হয়েছিল, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে কিন্তু হয়েছিল। কত সালে হয়েছিল, সালটা ইম্পর্টেন্ট, মনে রেখে দাও, 2007 সালে হয়েছিল, 2007। পরের কোশ্চেন আমরা দেখে নিই, অতটা ইম্পর্টেন্ট নয়, সালটা পড়ার দরকারও নেই, হ্যাঁ, জাস্ট পড়ে নেবে, কিছু অড কোশ্চেন আছে। বলছে প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ কোনটি? তাহলে কমিউনিকেশন, যোগাযোগ বলছে মানে কি, কমিউনিকেশন স্যাটেলাইট, উপগ্রহ মানে স্যাটেলাইট। তো ভারতের প্রথম মানে কমিউনিকেশন স্যাটেলাইট মনে রাখবে অ্যাপল, ঠিক আছে, অ্যাপলটা মনে রাখবে আমাদের ভারতবর্ষের প্রথম কিন্তু কমিউনিকেশন স্যাটেলাইট। তোমাদের মনে হতে পারে স্যার আমাদের ভারতের প্রথম স্যাটেলাইট তো আপনি অন্য কিছু পড়িয়েছেন, ইয়েস, আমি পড়িয়েছি আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট, তোমাদের পরীক্ষা আসতে পারে, ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট। স্যাটেলাইট স্পেলিং আমার পরীক্ষায় আছে, কিভাবে তো বলো তো, SATE, স্যাটেলাইট, LLITE, ঠিক আছে, স্যাটেলাইট। তো পরীক্ষায় যেটা আসে যে আমাদের ভারতের যে স্যাটেলাইট, প্রথম স্যাটেলাইটের নাম কি না, আর্যভট্ট। এই যে আর্যভট্ট আমাদের ভারতের প্রথম স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা কে তৈরি করেছিল, ইসরো তৈরি করেছিল, ঠিক আছে, ইসরো। ইসরো আমরা জানি ইসরোর ফরমেশন কত সালে হয়েছিল, 1969 সালে। আর এই যে ইসরো তৈরি করেছিল আর্যভট্টকে কত সালে, পরীক্ষায় কিন্তু আসে, ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে যে 1975, 1975 সালে কিন্তু আর্যভট্ট তৈরি করা হয়েছিল, কার দ্বারা না, ভারতের যে সমস্ত বিজ্ঞানী আছে তাদের দ্বারা, মানে ইসরোর দ্বারা তৈরি করা হয়েছিল। এই যে আর্যভট্ট, স্যার এর ফাংশন কি, এর ফাংশন হচ্ছে আমাদের ধরো ওই যে বাইরের স্পেসের যে সমস্ত মানে কি বলবো এক্সপেরিমেন্ট, সাইন্টিফিক যে এক্সপেরিমেন্ট, তার জন্য কিন্তু এই আর্যভট্ট কিন্তু ইউজ করা হতো। বাট কমিউনিকেশনের জন্য আমাদের পরীক্ষায় এসেছে এখানে, তাহলে কমিউনিকেশন স্যাটেলাইট মনে রাখবে কি, অ্যাপল। তো এর ফুল ফর্মও কিন্তু আসে, ঠিক আছে, এরিয়াল প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট, ঠিক আছে, দেখে নাও, এরিয়াল, সরি সরি, এরআইএন হবে এটা, দেখো, 1 মিনিট দাঁড়াও, এরআইএন, প্যাসেঞ্জার পেলোড এবং হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো এটা মনে রাখবে, এইটা সাধারণত ওই যে সমস্ত ধরো যে সমস্ত টিভি বা রেডিও, ঠিক আছে, এই টিভি রেডিও এই সমস্ত যে ট্রান্সমিশন আর কি, হ্যাঁ, তো এই যোগাযোগের জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল, আমাদের ভারতের প্রথম মানে কমিউনিকেশন এটা হচ্ছে স্যাটেলাইট, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন দেখে নি, বলছে পৃথিবী
গ্রহের যে অঞ্চলে প্রাণ আছে তাকে কি বলা হয়? তাহলে যেখানে প্রাণ আছে সেটাকে আমরা কি বলবো? জীবমণ্ডল বলবো। জীবমণ্ডলেই তো প্রাণ থাকবে না, প্রাণ কোথায় থাকবে? জীবমণ্ডল, যেখানে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় লিভিং এবং নন লিভিং দুটোই কিন্তু থাকে জীবমণ্ডলের মধ্যেই, ঠিক আছে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে কি বাতাস থাকে, ঠিক আছে, এটা অ্যাটমসফিয়ার বলা হয়, বায়ুমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে নিম্নলিখিত কোন পুরস্কারটি শুধু সঙ্গীতের সঙ্গে যুক্ত? দেখো সঙ্গীতের সঙ্গে গ্রামি, গ্রামি অ্যাওয়ার্ডটা মনে রাখবে, এই গ্রামি, GRAMMY, এই গ্রামি অ্যাওয়ার্ডটা কিন্তু মনে রাখবে রিলেটেড টু তোমার মিউজিক, ঠিক আছে, মিউজিক, মিউজিকের সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে সূর্যের আলোকিত পৃষ্ঠতল কি নামে পরিচিত? তাহলে সূর্যের যে আলোকিত পৃষ্ঠতল কি নামে পরিচিত? এটা ফটোস্ফিয়ার নামে পরিচিত হবে, ঠিক আছে, কি হবে? ফটোস্ফিয়ার হবে। এবারে দেখো সূর্য থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। সান, সান, সূর্যের মধ্যে কি কি গ্যাস থাকে? হাইড্রোজেন গ্যাস থাকে এবং হিলিয়াম গ্যাস থাকে, ইম্পর্টেন্ট। হাইড্রোজেন প্লাস কি বললাম? হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে তার মধ্যে? সূর্যের মধ্যে। এবং সূর্য থেকে আরো যেটা ইম্পর্টেন্ট, যে সূর্যের মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে কোন পদ্ধতিতে? না নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে, ঠিক আছে, নিউক্লিয় সংযোজন, সংযোজন পদ্ধতিতে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, নিউক্লিয়ারটা আমি লিখলাম না, ফিউশন মনে রাখবে কিভাবে? দেখো এই যে ইউ, সানে কি আছে? ইউ আছে, ফিউশনেও ইউ আছে, তাহলে নিউক্লিয়ার ফিউশন, ফিশন নয় কিন্তু, নিউক্লিয় বিভাজন নয়, বিভাজন হলে পারমাণবিক বোমা, ঠিক আছে, পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন, হলো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই যে তোমার পরে যে সানের, সূর্যের পরের যে নক্ষত্রটি আছে সেটি পৃথিবীর, মানে পৃথিবীর কাছাকাছি সূর্যের পরের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি, ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাও কিন্তু এসেছে। সূর্যের পরের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি, এটাও ইম্পর্টেন্ট। এবং এই যে সূর্যের যে বাইরের যে স্তরটাকে সেটাকে বলা হয় করোনা স্তর বলা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, আচ্ছা, এই যে কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট, যে 49তম সমান্তরাল লাইন বা প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে আছে? তাহলে 49, 49তম প্যারালাল লাইন মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে কিন্তু আছে। এই যে দেখো উত্তর কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, মানে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মধ্যে 38তম প্যারালাল লাইন কিন্তু অবস্থিত, 38, 38তম প্যারালাল লাইন। পাকিস্তানের, আফগানিস্তানের, সরি, আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কি কি আছে? না র্যাডক্লিফ লাইন আছে, র্যাডক্লিফ লাইন আছে। আচ্ছা, LOC আছে, মানে লাইন অফ কন্ট্রোল। ওয়াঘা বর্ডার আছে, যেটা পাঞ্জাবে আছে, ওয়াঘা বর্ডার আছে। তাহলে এইগুলো কিন্তু আরো কয়েকটা আছে, সেটা আমি পরে তোমাদের বলবো, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আছে। যেমন দেখো চায়নার সঙ্গে আমাদের ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কি কি আছে? সব থেকে যেটা পরীক্ষায় বেশি আছে, ম্যাকমোহন লাইন, ঠিক আছে, কি? ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। আর কি আছে? না LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে এগুলো কিন্তু আছে ইন্ডিয়া এবং চায়নার মাঝে আছে, ইন্ডিয়া চায়নার মাঝে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, বলছে কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, যেটা আমরা দেখলাম 13ই জুন, সরি 13ই এপ্রিল, 13 জুন নয়, এপ্রিল 1919, 13 এপ্রিল 1919 যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সময় কোন ভাইসরয় ছিল? তো মনে রাখবে ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের আমলেই কিন্তু মনে রাখবে এই জালিয়ানওয়ালাবাগের যে ইনসিডেন্ট বা ঘটনা এটা কিন্তু হয়েছিল। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি থেকে অনেক কোশ্চেন আসে, আমি জাস্ট একটা কোশ্চেন বলবো লর্ড ডালহৌসি থেকে, যে ডক্ট্রিন অফ ল্যাপস কার সময় শুরু হয়েছিল? যেটা সপ্তবিলোপ নীতি লর্ড ডালহৌসির সময় শুরু হয়েছিল, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তাই বললাম। চলো পরের কোশ্চেন। আচ্ছা, বলছে একজন বিখ্যাত সন্তুর বাদক, নিম্নলিখিত কে একজন বিখ্যাত সন্তুর বাদক? দেখো সন্তুর, তোমাদের আমি বলেছিলাম মনে রাখতে, যে সন্তুর, আমি এই ভিডিওগুলো দিয়ে দিয়েছি, যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার তোমার জিকে যে
প্লেলিস্ট আছে, সেখানে দেখবে অনেক জিকে কিন্তু আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু দেখে নিবে। তো সন্তুর শিব কুমার শর্মা, সন্তুর শিব কুমার শর্মা ইনি কিন্তু জম্মু কাশ্মীরের, ঠিক আছে, জম্মু কাশ্মীরে এখন প্রচুর নিউজে আছে, সুতরাং এটা পড়ার সম্ভাবনাও কিন্তু খুবই প্রবল, ঠিক আছে। এবং আরেকটা পরে খুব ইম্পর্টেন্ট, শারদ, শারদ মনে রাখবে আমজাদ আলী খান, এই নামটা খুব ইম্পর্টেন্ট, আমজাদ, আমজাদ আলী খান। আরো অনেক তোমাদের পড়িয়েছি, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে, দেখে নাও, আমি কিন্তু সব পড়িয়ে দিয়েছি ওগুলো। আচ্ছা, আপেক্ষিক তত্ত্ব কার, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তত্ত্ব মানে কি না, থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে, থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি খুব ইম্পর্টেন্ট। তো প্রশ্ন, থিওরি অফ রিলেটিভিটিটা কার, না আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন। এবং অ্যালবার্ট আইনস্টাইন থেকে একটা কোশ্চেন আসে, কি আসে না, তোমরা দেখবে যে অ্যালবার্ট আইনস্টাইন থেকে যেটা আসে সেটা হচ্ছে তিনি মানে তিনি কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন, 1921 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে 1921 খ্রিস্টাব্দে কি বললাম, নোবেল প্রাইজ, নোবেল নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন কিসের জন্য, না ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। রন্টজেন, বিজ্ঞানী রন্টজেন মনে রাখবে এক্স রে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এক্স রে আবিষ্কার করেছিলেন। নিউটন, নিউটন তোমরা জানো ল অফ মোশন, ল অফ মোশন, ঠিক আছে, এই যে যতগুলা গতি, ঠিক আছে, গতি যেগুলো আছে সেগুলো তিনি করেছিলেন। পরে কোশ্চেন বলছে সারের সঙ্গে, সারের যে বিপ্লব, সেই বিপ্লব মানে সার বলতে ফার্টিলাইজার, ফার্টিলাইজারের যে বিপ্লব, ঠিক আছে, মানে সারের বিপ্লব কোন রঙের সঙ্গে যুক্ত। তাহলে আমরা জানি যে সারের যে বিপ্লবটা সেটা কিন্তু ধূসর রঙের সঙ্গে যুক্ত। এবং কয়েকটা আছে যেগুলো পরীক্ষায় আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, যেগুলো এই যে বিপ্লবগুলো আসে, যেমন জানো যে ফাইট বিপ্লব, ফাইট মানে শ্বেত বিপ্লব, তাই তো, যেটা শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান, তোমরা পড়ো এটা পরীক্ষায় যেটা আসে আর কি। তো এটা মনে রাখবে মিল্ক, মিল্কের সঙ্গে যুক্ত। আচ্ছা, ব্লু রিভলিউশন, ঠিক আছে, ব্লু, ব্লু রিভলিউশন মনে রাখবে ফিশ, মাছের সঙ্গে যুক্ত, কার সঙ্গে যুক্ত, ফিশের সঙ্গে। সিলভার, সিলভার, সিলভার মনে রাখবে এগ, ডিমের সঙ্গে যুক্ত। এবং আরেকটা পরীক্ষা আছে যে গোল্ডেন ফাইবার, ঠিক আছে, ঠিক আছে, গোল্ডেন ফাইবার জুট, জুটের সঙ্গে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো আরো আছে, ঠিক আছে, তোমার যেমন লাল টম মানে রেড, রেড আছে, আরো অনেক কিছু আছে, তোমরা দেখবে সেগুলো, ওগুলো পরীক্ষা আছে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে পলাশির যুদ্ধ কে লড়েছিলেন, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধ কিন্তু লড়েছিলেন। পরীক্ষা আছে পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল, তোমরা কমেন্টে জানান। এবং পলাশির যুদ্ধের সালটা খুব ইম্পর্টেন্ট, সালটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, না একদম ডেট সমেত মনে রাখবে, ডেট সমেতই কিন্তু পরীক্ষা আসে, 23শে জুন 1757 সাল, 1757 সাল 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। আচ্ছা, 24 নম্বর কোশ্চেন, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটা বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে, তো এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা আছে আর কি, বার্ক আর কি, যেটা বলছে এখানে তোমার কোথায় অবস্থিত, এটা তোমরা রাখবে, এটা অবস্থিত মহারাষ্ট্রে, এটা মহারাষ্ট্রের কোথায়, মুম্বাই অবস্থিত, হ্যাঁ। তারাপুর, তারাপুরে তোমরা নিশ্চয়ই জানো যে তারাপুর প্রথম পারমাণবিক যেটা মানে কেন্দ্র যেটা তৈরি হয়েছিল, সে তারাপুর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, বলছে নিচের কোনটি, আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশি, কোশ্চেন গুলো কিন্তু আসে। স্কেলার রাশি বলছে নিচের কোনটি একটি স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি কাটতে হবে, অপশন কাটতে হবে তোমাকে। ভর, দেখো আমরা পড়েছি ছোটবেলায়, স্কেলার রাশি কোনটা, না যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকে আমরা কি বলি, স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনটা, না যার মানও আছে এবং দিকও আছে, সেটাকে আমরা কি বলি, ভেক্টর রাশি। তো মনে রাখবে ভর, ভরের দেখো শুধুমাত্র মান আছে কোনো দিক নেই, তাহলে এটা হবে কি, স্কেলার রাশি। বাকি বল, বল ভেক্টর রাশি। মোমেন্টাম মানে ভরবেগ, ভেলোসিটি, সবই কিন্তু মনে রাখবে এইগুলো সবই কিন্তু কি রাশি, এগুলো কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর,
ঠিক আছে, এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি। তাহলে ইম্পর্টেন্ট স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো কিন্তু পরীক্ষা আসে। বলছে কোন সূত্র অনুসারে স্থির তাপমাত্রা গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো দেখো বলছে স্থির তাপমাত্রায় মানে টেম্পারেচারটা স্থির থাকবে, গ্যাসের আয়তন মানে ভি প্রপোর্শনাল টু 1/p, এটাই বলেছে না, ভি প্রপোর্শনাল টু 1/p। মনে করো যখন কি হয়, যখন এম এন্ড টি কি হয়, কনস্ট্যান্ট হয়, স্থির হয়। তোমরা পড়েছো ছোটবেলায়, এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র বা বয়েলস ল। চার্লসের সূত্র পড়েছিলে মনে করো, প্রশ্ন পড়ে যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের স্থির কোনগুলো, ঠিক আছে, বা কনস্ট্যান্ট কোনগুলি। তো চার্লসের, তোমাদের মনে রাখা সহজ বললাম, চার্লসের চাপ, চাপটা কনস্ট্যান্ট থাকবে এবং তার সঙ্গে এম তো স্থির আছেই, এবং সেখানে মনে রাখবে ভি প্রপোর্শনাল টু টি, ভি প্রপোর্শনাল টু টি। কি কি স্থির আছে না, পি অ্যান্ড এম। দেখো এমটা এখানেও স্থির, মানে মাস, এম ফর মাস আর কি, মাস মানে ভর আর কি। তো ভর এখানেও দেখো ভর, এখানে দেখো টি মানে টেম্পারেচার, টেম্পারেচার কোথায় স্থির না বয়েলের সূত্রে। আর পি ফর প্রেসার, প্রেসার মনে রাখবে চার্লসের সূত্রে কিন্তু স্থির থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়, তাহলে ইউএনও, ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো কত সালে তৈরি হয়েছিল, পরীক্ষা আছে 24 অক্টোবর 1945 সালে তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, তোমাদের আমি আগের ডেটেই বলে দিয়েছি। এই পরীক্ষা কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসে বারবার। আচ্ছা, কোন দেশ 5বার কমনওয়েলথ গেম আয়োজন করেছে, তাহলে এটা একটু ডাউটেবল কোশ্চেন, তাও আমি অস্ট্রেলিয়া দাগিয়ে রাখলাম, তোমরা এটা কমেন্টে জানাবে কি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 5বার কমনওয়েলথ গেম, দেখো এটা 5বার কিন্তু আমি দেখলাম যেটা কমনওয়েলথ গেম সেটা কানাডাতেও হয়েছে এবং অস্ট্রেলিয়াতেও হয়েছে, বাট দেখছি অনেক জায়গায় অস্ট্রেলিয়া অ্যান্সার নিয়েছে, তো তোমরা অস্ট্রেলিয়াটাই করে আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু সঠিকটা জানাবে যে কি হবে এটাই, হ্যাঁ, এবং কেন হবে সেটাও কিন্তু এক্সপ্লেনটা করবে তোমরা। আচ্ছা, সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক নাগরিকদের মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি। দেখো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডিউটি থেকে কয়েকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল ডিউটি, প্রশ্ন হবে যে ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে কি প্রাথমিক অবস্থায় ছিল? নো। ফান্ডামেন্টাল ডিউটি মানে মৌলিক যে কর্তব্য, এটা কিন্তু অ্যাড হয়েছে কত সালে, 1976, কততম না 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মনে রাখবো কি করে, দেখো 42, একটা তোমাদের আমি বারবার বলি একটা ট্রিক্স, 42 মানে কি হয়, 4+2 মিলিয়ে কি হয় 6 হয়, তো তাহলে 1976 সাল, একদম মনে রাখা সহজ। তাহলে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে কিন্তু এটা অ্যাড হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজ পার্ট কত, এর পার্ট, তো পার্ট মনে রাখবে, দেখো যেহেতু অ্যাড হচ্ছে এটা, এটা পার্ট হচ্ছে 4A, এবং কত এর আর্টিকেলটা কত, আর্টিকেল ইম্পর্টেন্ট, এর আর্টিকেল 51A মনে রাখবে আর্টিকেল। ফান্ডামেন্টাল ডিউটিজ, এই যে ফান্ডামেন্টাল ডিউটির কথা মানে কে প্রথম সুপারিশটা দিয়েছিল, রেকমেন্ডেশনটা কে দিয়েছিল, শরণ সিং কমিটি, শরণ সিং কমিটি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশ কটি ফান্ডামেন্টাল ডিউটি দিল না 8টি, 8টি। কিন্তু মনে রাখবে এই যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি অ্যাড করা হয়েছিল, কটা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়েছিল, 10টি। পরবর্তীতে 2002 সালে, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটি অ্যাড করা হয়, সেটা মনে রাখবে, তারপরে কিন্তু 11টি, মানে বর্তমানে কিন্তু, তাহলে যদি বলা হয় ফান্ডামেন্টাল ডিউটি বর্তমানে কতগুলি আছে, বর্তমানে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি সংবহন তন্ত্রের অংশ নয়, দেখো সংবহন তন্ত্র খুব ইম্পর্টেন্ট, সংবহন তন্ত্রের কি বলছে অংশ নয় কোনটা বলেছে। দেখো সংবহন তন্ত্র মানে ব্লাডের সঙ্গে যেগুলো রিলেটেড আছে, ব্লাড, হৃৎপিণ্ডে কি ব্লাড যায়, হ্যাঁ অবভিয়াসলি যায়, ধমনী শিরা যায় এগুলো। তাহলে কি বৃহদন্ত্র, বৃহদন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইন, আমরা পড়েছি যে আমাদের পৌষ্টিক তন্ত্রের যে অংশগুলি আছে দেখবে, মুখ মুখগহ্বর, ঠিক আছে, তারপরে গলবিল, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, ঠিক আছে, পাকস্থলী, এইগুলো কিন্তু মনে রাখবে আমাদের পৌষ্টিক তন্ত্রের অংশ। ঠিক আছে,
ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রের কিন্তু এগুলো অংশ, তাহলে বৃহদন্ত্র এটা কিন্তু সংবহনতন্ত্রের অংশ নয়। কে প্রথম ভারতের গণপরিষদের ধারণা দেয়? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো এম এন রাও, ঠিক আছে, এম এন রায়, সরি এম এন রায়, এম এন রয়, এম এন রয়। তো এই এম এন রয় কিন্তু মনে রাখবে ভারতের প্রথম যে গণপরিষদ, যেটাকে বলা হয় তোমার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে। তো এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের কথা কিন্তু কে প্রথম বলেছিল? এম এন রয়। তো প্রশ্ন হবে এই গণপরিষদ কবে, এর প্রথম মিটিং কবে, মানে মিটিং কবে হয়েছিল, ফার্স্ট মিটিং ইম্পর্টেন্ট, 9 ডিসেম্বর 1946 সালে। এবং এখানে প্রেসিডেন্ট কে ছিল? যেহেতু ফার্স্ট একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এ সব থেকে যে বয়োজ্যেষ্ঠ ছিল তাকেই করা হয়েছিল, মানে কে না? সচ্চিদানন্দ সিনহা। আমি লিখছি না, আচ্ছা লিখে দিই, সচ্চিদানন্দ সিনহা, সিনহা। এনাকে কিন্তু করা হয়েছিল কি না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মানে টেম্পোরারি করা হয়েছিল প্রেসিডেন্ট। কিন্তু এর পরে আবার একটা মিটিং হয় 11 ডিসেম্বর 1946। তো সেখানে মনে রাখবে পার্মানেন্ট যেটা করা হয়েছিল রাজেন্দ্র প্রসাদকে কিন্তু প্রেসিডেন্ট করা হয়েছিল। এবং এই পদটা প্রেসিডেন্ট, এই যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হওয়ার পরেই এনার কিন্তু পদোন্নতি হবে। এবং পরবর্তীতে নিশ্চয়ই জানো যে আমাদের ভারতের প্রথম কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কি হয়েছিলেন না? রাজেন্দ্র প্রসাদ। বি এন রাও, বি এন রাও মনে রাখবে ইনি হচ্ছে কনস্টিটিউন্ট তোমার অ্যাডভাইজার ছিল, ঠিক আছে। মানে আমাদের সংবিধানের যে সমস্ত অনেক কিছু সংবিধান সম্বন্ধে এর কিন্তু অনেক জ্ঞান ছিল, ঠিক আছে। তাহলে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ইম্পর্টেন্ট। এবং ডক্টর বি আর আম্বেদকর, ওনার সম্বন্ধে তোমাদের বলার তো প্রয়োজনই নেই, ঠিক আছে। আমাদের সংবিধানের জনক বলা হয়, জনক। এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। অনেক কিছু ওনার সম্বন্ধে আছে। আচ্ছা, বলছে আপেলের সঙ্গে সম্পর্কিত রোগ কোনটি? আপেলের সঙ্গে এই যে রোগগুলো আছে, এই যে রোগগুলোর মধ্যে আপেলের সঙ্গে আপেলের কোন রোগটা হয়? তো ফায়ার ব্লাইট, এই যে ডিজিজটা, ঠিক আছে, এই ডিজিজটা কিন্তু হয় আর কি। আচ্ছা, নিম্নের কোন প্রকল্পটি উত্তরাখণ্ডে রয়েছে? আচ্ছা দেখো, খুবই সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে। উত্তরাখণ্ডে আমরা নিশ্চয়ই জানি যে তেহরি, তেহরি ড্যামটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে তেহরি ড্যাম। তো তেহরি ড্যাম কোন নদীর উপরে পরীক্ষা আসে? ভাগীরথী নদীর উপরে আছে। কোন নদীর উপরে? ভাগীরথী রিভারের উপরে আছে। তো এইটা মনে রাখবে, এর হাইটটা মানে মানে এই তেহরি যে ড্যামটা আছে, এই ড্যামটা মনে রাখবে আমাদের ভারতবর্ষের কিন্তু সব থেকে মানে মানে সব থেকে উচ্চতম হচ্ছে তোমার ড্যাম আর কি, ঠিক আছে, সব থেকে টলেস্ট ড্যাম। এবং এর হাইট পরীক্ষা আছে, হাইট 260.5 মিটার, ঠিক আছে, 260.5 মিটার। আমি কি বললাম? ভারতের সব থেকে উচ্চতম ড্যাম, ঠিক আছে, সব থেকে টলেস্ট ড্যাম। বাকি যে ড্যাম আছে দেখো, সারাবতী, সারাবতী রিভার আমরা কোথায় জানি? কর্ণাটকে আছে, কর্ণাটক। কয়না, কয়না হচ্ছে মহারাষ্ট্র। চামেরি, তাই তো, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তাহলে এগুলো একটু দেখে নেবে তোমরা। চলো, বলছে আমাদের ভারতের জাতীয় আয় গণনা প্রথম প্রয়াস কে করেছিলেন? তাহলে ফার্স্ট আমাদের যে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম প্রথম কে দিয়েছিল আর কি। তো এটা পরীক্ষা আসে দাদা ভাই নৌরোজি, যাকে আমরা কি বলি? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই তো, দ্য দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান, তাই তো, ওল্ড ম্যান। এবং ইনার একটা বই খুব ইম্পর্টেন্ট, দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। পোভার্টি, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে এই কথা মনে রাখবে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ, ঠিক আছে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, বলছে জনশিক্ষণ
প্রতিষ্ঠান জেএসএস নিম্নলিখিত কোনটির তত্ত্বাবধানে কাজ করে? তাহলে জেএসএস মনে রাখবে, এটা কাজ করে কার তত্ত্বাবধানে? না, এটা দক্ষতা এবং উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রক। ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট আর কি। ঠিক আছে, এই দক্ষতা মানে কি? স্কিল ডেভেলপমেন্টের জন্য এসব। ঠিক আছে, দেখো বিখ্যাত গোল গম্বুজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ আমরা জানি যে তোমার গোল গম্বুজটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, তাই তো? কর্ণাটকের আমরা পড়েছি বিজাপুর, তাই তো? বিজাপুর, বিজাপুরে কিন্তু এক্স্যাক্টলি বিজাপুরে গোল গম্বুজটা এখন অবস্থিত। প্রশ্ন পড়ে যে গোল গম্বুজ কে তৈরি করেছিলেন? না, মোহাম্মদ আদিল শাহ। খুব ইম্পর্টেন্ট, মোহাম্মদ আদিল শাহ, আদিল আদিল শাহ, ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। বলছে কত সালে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল? তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? না, তারাপুর। তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। কোথায় আছে? মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে। কত সালে? 1969 সালে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। ইন্দ্রধনুষ, এবং আজকে এটাই লাস্ট কোশ্চেন, এবং তোমাদের একটু বলে দিই, এখন পর্যন্ত যারা আমার ব্যাচে অ্যাডমিশন নাওনি, যদি থিওরি পড়তে চাও তোমরা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এবং তার জন্য 7872141322 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। ঠিক আছে, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। আচ্ছা, ইন্দ্রধনুষ এবং কাঠামোটি একটি ভারতীয় সরকারি উদ্যোগ, কিসের জন্য এটি? তো মনে রাখবে, এটা হচ্ছে যে ইন্দ্রধনুষ, যে মানে একটা, এইটা তোমার কত সালে হয়েছিল? ঠিক আছে, একটা ইনিশিয়েটিভ আর কি। তো মনে রাখবে, এটা 2015 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। কিসের জন্য? না, সরকারি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে সংস্কার করার জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত। যদি কেউ কারো যদি ভালো লাগে এই সিরিজটা, অবশ্যই কিন্তু লাইক করবে, এবং এটাকে তোমরা অ্যাজ এ মক হিসাবে দেবে। কতগুলো তোমাদের স্কোর করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে এবং ভালো করে এক্সাম দেবে, এবং যেগুলো আমি করাচ্ছি, যে এক্সট্রা পয়েন্টগুলো যদি তোমার আননোন মনে হয় সেগুলো কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করবে। এবং যদি এর পিডিএফ নিতে চাও তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু ফ্রিতেই এর পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।